আসসালামু আলাইকুম। আজকে বৃত্ত রিলেটেড 10টি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলছি বন্ধুরা। এই 10টি কনসেপ্ট না জানা পর্যন্ত দ্বিতীয় ধাপের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বলেন, তৃতীয় ধাপের পরীক্ষা বলেন, এছাড়াও বিসিএস পরীক্ষা বলেন, কিংবা হাই স্কুল লেভেলের যে স্টুডেন্টরা রয়েছে, কিংবা প্রাথমিক লেভেলের যে স্টুডেন্ট আমাদের রয়েছে, সকলের জন্য বৃত্ত রিলেটেড এই 10টি কনসেপ্ট জানা বাধ্যতামূলক। সর্বপ্রথমে আমরা আলোচনা করব বৃত্তটা কি। অন্ততপক্ষে আমরা এইটুকু জানি, বৃত্তের মধ্যে যে এই ফোঁটাটা থাকে সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তো আমরা বৃত্তের সংজ্ঞাটা যদি জানতে যাই তাহলে এভাবে আমরা বলতে পারি, একটি বিন্দুকে কেন্দ্র করে সম দূরত্বে একটি বক্ররেখা ঘুরে আসলে যা তৈরি হয় সেটাই হচ্ছে বৃত্ত। একটি বিন্দুকে কেন্দ্র করে অপর একটি বিন্দু অথবা একটি বক্ররেখা সম দূরত্বে ঘুরে আসলে আমরা এভাবেও বলতে পারি, একটি বিন্দুকে কেন্দ্র করে অপর একটি বিন্দু সর্বদা সমান দূরত্ব বজায় রেখে ঘুরে আসলে যে বক্ররেখাটা তৈরি হয় সেটাই হচ্ছে আমাদের বৃত্ত। তো যাই হোক, আমরা জানলাম এইটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, চিত্রটা হচ্ছে কার? বৃত্তের। তো এখান থেকে আমরা কি কি শিখব? 1 নাম্বার, এই যে বক্ররেখাটা, এই যে বাঁকা রেখাটা রয়েছে, এই রেখাটার একটা নাম আছে, সেটার নাম হচ্ছে পরিধি। আমরা জানলাম এতক্ষণ পর্যন্ত কেন্দ্র, বৃত্ত, আর এখন জানবো পরিধি। যে বক্ররেখাটা দ্বারা, যে বাঁকা রেখাটি দ্বারা বৃত্ত তৈরি সেটিকে বলে পরিধি। এই যে দেখুন, এই বাঁকা রেখাটা, এটা হচ্ছে বৃত্তের পরিধি। তো এই পরিধির আবার সম্পূর্ণটাই তো পরিধি, কিন্তু সম্পূর্ণটা না হয়ে ছোট ছোট অংশও হতে পারে। আমরা এই বিষয়টা ছোটবেলায় অনেকেই উচ্চারণ করেছি কিন্তু বুঝিনি। সেটা হচ্ছে কীরকম? এই যে আমরা মাঝে মধ্যে বলেছিলাম যে একে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। তো এই যে এইটুকু বৃত্তচাপ, কেন চাপ? শুনে নিন, এই পরিধির অংশকে বৃত্তচাপ বলে। তাহলে বৃত্তচাপ কাকে বলে? পরিধির অংশ। এই যে আমি যদি এখান থেকে এই পর্যন্ত ধরি, এই এ থেকে বি, তাহলে এইটা হচ্ছে একটা চাপ, বৃত্তচাপ। তাহলে পরিধির অংশ, পুরো এটা পরিধি, তার অংশকে আমরা বলবো বৃত্তচাপ, কিংবা পরিধির যে কোনো অংশকে, সম্পূর্ণটাও একটা কিন্তু চাপ। তো আমরা বলবো পরিধির অংশকে বৃত্তচাপ। তাহলে এইটা কেন বৃত্তচাপ ছিল? ছোটবেলায় একে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, তো এভাবে আর্ট করছিলাম। তার কারণটা হচ্ছে মনে মনে এই দিক দিয়ে পুরো বৃত্তটা আছে, পুরো বৃত্তটা আছে, আমরা সম্পূর্ণটা আর্ট করিনি, জাস্ট অল্প একটু আর্ট করেছি। যে কারণে আমরা বলেছি যে একে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত চাপ অঙ্কন করি। তো যাই হোক, এটা আমাদের আজকে শেখার বিষয় নয়। এবারে আমরা কেন্দ্র কি জিনিস এটা ভালো করে জেনে গেলাম, তাহলে বৃত্ত কি জিনিস সংজ্ঞা সহ শিখে গেলাম, পরিধি কি জিনিস জেনে গেলাম, বৃত্তচাপ কি জিনিস সেটা জানলাম। চাপ তাহলে কি? বৃত্তের পরিধির অংশকে বৃত্তচাপ বলে। এবারে আসুন, ব্যাস কি জিনিস সেটা আমরা আগে জানি। ব্যাস এবং জ্যা, এই দুইটা জিনিস আমরা গুলায় ফেলি। বিশেষ করে এই দুইটা জিনিস, এই দুইটা টপিকসে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায়ও কিন্তু প্রশ্ন দেখতে পাওয়া যায়। এখন জ্যা কি জিনিস আর ব্যাস কি জিনিস সেটা আমরা দেখে নেব। পরিধির একটা বিন্দু থেকে অপর একটা বিন্দুর সংযোজক রেখাকে জ্যা বলে। পরিধির এই প্রান্তে এই একটা বিন্দু, এই একটা বিন্দু, পরিধির যে কোনো দুইটা বিন্দুর সংযোজক রেখা হচ্ছে জ্যা। এই যে দেখে নিন, এইখান থেকে এইখান পর্যন্ত এই যে একটা বিন্দু, এই একটা বিন্দু, পরিধির বিন্দু, এটা পরিধির বিন্দু, এই দুটা সংযোগ করছে, মানে দুইটার সংযোগ রেখা। তাহলে পরিধির যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখাকে আমরা কি বলবো? জ্যা বলবো। তাহলে এই যে আমরা যদি এটার নাম দেই এ বি, তাহলে এ বি হচ্ছে জ্যা। তো এভাবে যদি আমি এই ছোট্ট করে একটা অঙ্কন করি, এখানে সিডি, সেও কিন্তু একটা জ্যা, কারণ এই যে পরিধির এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত সংযোগ করা হয়েছে এটা দ্বারা। তো এমন যদি আমরা একটা জ্যা অঙ্কন করি, এবারে একটু ব্যতিক্রম দেখে নিন, এমন যদি একটা জ্যা আমরা অঙ্কন করি যে জ্যাটা বৃত্তের কেন্দ্রকে স্পর্শ করে যায়। দেখুন, এই যে এই বিন্দু এবং এই বিন্দু সংযোজক রেখা, অবশ্যই পরিধির একটা বিন্দু, পরিধির একটা বিন্দু, এই যে এই দুটো সংযোগ রেখা, এই পরিধির এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত সংযোগ যেহেতু রেখা, তাহলে এটাকেও আমরা বলবো কি সংজ্ঞানুসারে? জ্যা। এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম এটি একটি জ্যা, এটি একটি জ্যা, এই ডিই ডিএফ, সরি ডিএফ, এটিও একটি জ্যা। কিন্তু এই জ্যাটার একটা আলাদা বৈশিষ্ট্য আছে, সেটা কি? সেটা হচ্ছে এই জ্যাটা
কেন্দ্রকে স্পর্শ করে গেছে, এর একটা আলাদা যোগ্যতা আছে, যে কারণে এই জ্যাটাকে আমরা ডিএফ একটা জ্যা, কিন্তু একে আমরা ব্যাস বলবো। একে জ্যা বললেও ভুল হবে না, কারণ জ্যায়ের সংজ্ঞা হচ্ছে পরিধির একটা বিন্দু থেকে আর একটা বিন্দু সংযোজক রেখাকে জ্যা বলে। তাহলে এ তো সংযোগ করছে, তাহলে এ জ্যা, কিন্তু এর একটা আলাদা যোগ্যতা আছে, সে হচ্ছে কেন্দ্র দিয়ে স্পর্শ করে গেছে, যে কারণে একে আমরা ব্যাসও বলতে পারি। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি, সকল ব্যাসেই জ্যা। দেখুন এটা একটা ব্যাস, কিন্তু এ জ্যাও কিন্তু। আচ্ছা, আবার সকল জ্যা কিন্তু ব্যাস নয়। এই যে এই জ্যাটা কি ব্যাস? এ কি কেন্দ্র দিয়ে গেছে? না। এই জ্যাটা কি ব্যাস? কেন্দ্র দিয়ে গেছে? যায়নি। এই জ্যাটা কিন্তু ব্যাস। তাহলে সকল জ্যাই কিন্তু ব্যাস নয়, কিন্তু সকল ব্যাসেই জ্যা। এবারে এই ব্যাস এবং জ্যা, এই দুটা জিনিস আমরা একটু সংজ্ঞাটা যেহেতু জেনে নিলাম, সেটা হচ্ছে কি, বৃত্তের ব্যাসের সংজ্ঞাটা আমরা এভাবেও বলতে পারি, সব থেকে বড় এখানে জ্যা হবে এই ব্যাস, এর থেকে বড় আর কোনো জ্যা আমরা অঙ্কন করতে পারবো না, যে কারণে আমরা সংজ্ঞাটা এভাবেও দিতে পারি, বৃত্তের সব থেকে বড় জ্যাকে ব্যাস বলে, বৃত্তের বৃহত্তম জ্যাকে ব্যাস বলে। আচ্ছা, তো আমরা যতই জ্যা অঙ্কন করি না কেন, কেন্দ্রে না লাগলে সেটা এই ডিএফ এর চেয়ে ছোটই হবে। আচ্ছা, তাহলে বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে, অথবা বৃত্তের বৃহত্তম জ্যাকে ব্যাস বলে, আমরা যে কোনো একটা সংজ্ঞা দিতে পারি। আচ্ছা, এখন তাহলে আমরা জ্যা এবং ব্যাসের সংজ্ঞাটা শিখে গেলাম। এবারে আসি ব্যাসার্ধ। ব্যাসার্ধ কি জিনিস? ব্যাসার্ধ ব্যাসের অর্ধ, বুঝতেই পারছেন। এই ব্যাস যদি একটা থাকে, সেই ব্যাসটার যদি অর্ধেক আমরা অঙ্কন করি, এই যে ডিও, এইখান থেকে এইখান পর্যন্ত, তাহলে সেটাকে আমরা বলতে পারি ব্যাসের অর্ধ, মানে ব্যাসার্ধ। তো এইটাকে আমরা দুইভাবে সংজ্ঞা দিতে পারি। এক নম্বর সংজ্ঞা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। দুই নম্বর সংজ্ঞা হচ্ছে ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলে। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সূত্র বলে রাখি, যারা বৃত্ত দিয়ে অঙ্ক করবেন ভবিষ্যতে, সেটা হচ্ছে একটা বৃত্তের ভিতরে যতগুলো ব্যাসার্ধ থাকে, এরা সবাই পরস্পর সমান হয়। সবগুলি ব্যাসার্ধ, একই বৃত্তের ভিতরে যতগুলো ব্যাসার্ধ থাকে সবাই সমান হয়। একটা সাইকেলের চাকার ভিতরে যতগুলো স্পোক থাকে, সবগুলি যেমন সমান হয়, তেমনিভাবে একটা বৃত্তের ভিতরে যতগুলো ব্যাসার্ধ থাকে সবগুলি সমান হয়। তো যাই হোক, এই বিষয়টা আমরা আলোচনা করছি না। এখন ব্যাসার্ধ কি জিনিস আমরা সেটা জানলাম, রেডিয়াস। তাহলে এবারে আসুন নতুন একটা কনসেপ্টে, সেটা হচ্ছে কি, এই বৃত্তের কেন্দ্র, এটা তো আমরা সকলেই জানি, এই বিন্দুটা হচ্ছে কেন্দ্র। তো এই কেন্দ্র থেকে আমি পরিধি পর্যন্ত এখানে একটা কিছু আর্ট করলাম, আপনারা বুঝতে পারছেন, সেটা হচ্ছে ব্যাসার্ধ। আচ্ছা, এইদিকে আর একটা ব্যাসার্ধ অঙ্কন করলাম, তো এটা হচ্ছে সিও, এটা হচ্ছে এফও। তো ব্যাপারটা আমি এইটি নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, আলোচনাটা হচ্ছে এটাই যে কেন্দ্রের সাথে যদি একটা কোণ উৎপন্ন হয় কখনো, দেখুন এখানে কোনটা কোথায় উৎপন্ন হয়েছে? কেন্দ্রের সাথে। যার প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করতে চলেছেন, খুবই গুরুত্বপূর্ণ টপিকস, এখন মনোযোগী হয়ে নিন। এই যে এই কেন্দ্রের সাথে একটা কোণ উৎপন্ন হয়েছে, তো এইটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। বৃত্তের কেন্দ্রের সাথে উৎপন্ন কোণকে আমরা কি বলবো? কেন্দ্রস্থ কোণ বলবো। আচ্ছা, যদি উপরে একটা কোণ উৎপন্ন হয়, মনে করুন এই জায়গায় একটা কোণ উৎপন্ন হয়েছে, এই জায়গায়, তো এই কোণটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। এই যে পরিধির সাথে উৎপন্ন হয়েছে, তো এই কোণটাকে আমরা বলবো পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। তো এমন যদি একটা ঘটনা ঘটে, একটু দেখে নিন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে কি, এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য একই চাপের উপরে, এই দেখেন একটা চাপ, এই চাপটার নাম কি? এই চাপটা হচ্ছে এফসি, আচ্ছা সিএফ। তো এই সিএফ চাপটা একটু দেখে নেবেন, এই যে সিএফ। তো একই চাপের উপরে যদি দুইটা কোণ দাঁড়িয়ে থাকে, মানে দণ্ডায়মান থাকে, দেখুন একটা কোণ দাঁড়ায় আছে, কে দাঁড়ায় আছে? কেন্দ্রস্থ কোণ, এই কোণটা হচ্ছে সিও এফ। এখন এই চাপেরই উপর যদি আরেকটা কোণ দণ্ডায়মান থাকে এবং সেটা যদি বৃত্তস্থ হয়, আবারও সংজ্ঞাটা আমি একটু বিস্তারিত বলছি, একই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার মানে এই একই চাপের উপরে যদি দুইটা কোণেই দাঁড়ায় থাকে, একটু দেখে নিন, এই কোণটাও দাঁড়িয়ে আছে, আবার এই যে কোণটা, এই কোণটাও দাঁড়িয়ে আছে। আচ্ছা, এটাকে আমরা এ দিলাম, এ নাম দিলাম। তো একটু আমরা কোণ দুটো উচ্চারণ করে নিই, সিও এফ এটি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর সি এফ এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তো ব্যাপারটা হচ্ছে কি, একই চাপের উপরে দাঁড়িয়ে আছে, দেখেন সিএফ এর উপর এই কোণটাও দাঁড়িয়ে আছে, এই কোণটাও দাঁড়িয়ে আছে। যদি একই চাপের উপর দুইটি কোণ দাঁড়িয়ে থাকে, একটা কেন্দ্রস্থ কোণ হয় আর একটা বৃত্তস্থ কোণ হয়, তাহলে সর্বদাই এই কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণটার দ্বিগুণ হবে।
আর বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণটার অর্ধেক হবে। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসংখ্যবার আসছে এভাবে প্রশ্ন, বারবার আমরা দেখতে পাই। একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ 120 ডিগ্রি হলে বৃত্তস্থ কোণ কত ডিগ্রি? বলুন। অবশ্যই 60 ডিগ্রি, কারণ আমি বলেছি যে এইটা হবে এইটার দ্বিগুণ। কখনো যদি আমাদেরকে বলে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ 50 ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণ কত ডিগ্রি, তাহলে বুঝতেই পারছো নিশ্চয়ই কত হবে, 100 ডিগ্রি। তো যাই হোক, এই কনসেপ্ট থেকে আমাদের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ও শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রত্যেকটাতে 1-2 মার্কস আমরা কমন পেয়ে থাকি। এবারে আসুন ভিন্ন আরেকটি কনসেপ্ট। একটি বৃত্তের ভিতরে এটি একটি বৃত্ত, এর ভিতরে যদি আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করতে পারি, হোক সেটা বাঁকা বাঁকি, বর্গ, আয়ত, কেমন আকৃতি হয় হোক, যদি আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করতে পারি একটা বৃত্তের ভিতরে, তাহলে সেই চতুর্ভুজের বিপরীত কোণ দুটার যোগফল সর্বদাই 180 ডিগ্রি, মানে 2 সমকোণ। 180 মানে কয় সমকোণ? 2 সমকোণ। এই কোণ রিলেটেড আমাদের ভিডিও আপলোড করা আছে, আপনারা ভিডিওটি স্কিপ করলেই দেখে আসতে পারবেন। একদম সুন্দরভাবে আমাদের 15-20টি কোণ সেখানে শেখানো আছে। তো যাই হোক, এই বিপরীত দিকের কোণ দুটির যোগফল সর্বদাই হয় 180 ডিগ্রি। এখন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলি সলভ করে দেখুন। বারবার এরকম একটা প্রশ্ন এসেছে যে বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ 70 ডিগ্রি হলে তার বিপরীত কোণটি কত? তাহলে এই কোণটি যদি 70 ডিগ্রি হয়, একটু দেখে নিন, তাহলে অবশ্যই দুইটা মিলে হতে হবে 180 ডিগ্রি। দুইটা মিলে হবে এইটা আর এইটা মিলে হবে 180, তা তেমনিভাবে এটা আর এটা মিলে হবে 180। তো এ যদি 70 হয় তাহলে এ তো অবশ্যই 110 ডিগ্রি, তাই না? 110 আর 70 180। আচ্ছা, কখনো যদি এভাবে বলে বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ 100 ডিগ্রি হলে কোণটির বিপরীত কোণের মান কত? বুঝতেই পারছেন, অবশ্যই 80 ডিগ্রি, দুটা মিলে হবে 180 ডিগ্রি। এখন মাঝে মধ্যে আমাদেরকে একটু পেঁচায় দেয়, কীরকম? বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ 100 ডিগ্রি হলে অপর কোণটির অর্ধেকের মান কত, বা অপর কোণটির অর্ধেক কত? এখন এই একটি কোণ 100 ডিগ্রি, তাহলে এই কোণটি তো অবশ্যই 80 ডিগ্রি, তাই না? এখন যদি এই কোণটি 80 ডিগ্রি হয়, আপনার কাছে 80 ডিগ্রি কিন্তু চাইনি, বলছে তার অর্ধেক কত, তাহলে আপনাকে দেখাতে হবে 40 ডিগ্রি অবশ্যই। তো যাই হোক, এই বিষয়গুলো বুঝে নেবেন। এতক্ষণে আমরা কেন্দ্র, বৃত্ত, পরিধি, চাপ, ব্যাস, জ্যা, ব্যাসার্ধ, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ এবং বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কে জেনে নিলাম। এর পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আমরা বৃত্ত রিলেটেড যে পরিমিতির অঙ্কগুলো রয়েছে সেগুলি শেষ করে দেব। যেমন একটি চাকার পরিধি 5 মিটার হলে চাকাটি 8 কিলোমিটার যেতে কতবার ঘুরবে, এরকম অঙ্কগুলি শেষ করবো ইনশাআল্লাহ। তো আমাদের পাশে থাকতে এই ভিডিওটির উপরে ফলো বাটনে ক্লিক করে নিন। আর যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখছে বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, তাহলে পরবর্তী ভিডিওগুলি অনায়াসে চোখের সামনে হাতের কাছেই পেয়ে যাবে। আর আমাদের ইউটিউব চ্যানেলটি খুঁজে পেতে ইউটিউব সার্চ বক্সে গিয়ে লিখবেন 5 মিনিট ম্যাথ ক্লাস।